আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, প্রায় 10 বেজে যাচ্ছে। জি স্যার। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোমিটারের যে অ্যানালাইসিস, স্যার রেকর্ড করা হচ্ছে কি? সেই অ্যানালাইসিসটা আমরা এখন দেখবো। অর্থাৎ তুমি রেজাল্টটাকে কিভাবে তুমি অ্যানালাইসিস করবা, সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোস্কোপি, সেটা আমরা এই ক্লাস থেকে জানতে পারবো। সেটা কে বলবা এটা? আমি বলি স্যার, রোল 1। আর কেউ? স্যার আমি রোল 11। আর কেউ? হুম, আর কেউ বলবা? আচ্ছা, রোল 1 করো। রোল 1 শুরু করো। ওকে স্যার। তো আমরা সিম একটু স্পেকট্রাতে জোরে যেটা, বলো। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সিম স্পেকট্রাতে যেটা করা হয় আর কি, যে এক্স এক্সিস বরাবর থাকে মাস ডিভাইডেড বাই চার্জ রেশিও, ওই অ্যাটমিক বা মলিকুলার ফ্র্যাগমেন্টের, আর ভার্টিক্যালি থাকে তার কাউন্ট। এই মাস ক্যালকুলেট করা হয় অ্যাটমিক মাস ইউনিটে, মানে হাইড্রোজেনের হাইড্রোজেন অ্যাটমের মাসের সমান বা কার্বন অ্যাটমের 1/12 এর সমান। আমরা তো বুঝি অ্যাটমিক মাস ইউনিট কি। তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল আয়ন, আয়ন ক্লাস্টার, মলিকুলার ফ্র্যাগমেন্ট এগুলোকে এম ডিভাইড বাই জেড ভ্যালু দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। আমরা যখন টেস্টটা আগে করে রাখবো তখন কিন্তু আমরা জানবো যে কি কি আয়নিক ফ্র্যাগমেন্ট, কি কি মলিকুলার ফ্র্যাগমেন্ট চলে আসতে পারে, এবং সেগুলোর এম বাই জেড ভ্যালু ইতোমধ্যেই টেবুলেটেড আছে। সেখান থেকে আমরা মিলিয়ে এই স্পেকট্রামটা বোঝার চেষ্টা করবো। এখানে নিচে দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে পজিটিভ আয়নের জন্য আর একটা হচ্ছে নেগেটিভ আয়নের জন্য। স্পেকট্রাম কিন্তু দুটো আয়নের জন্যই হতে পারে। টিওএফ দিয়ে সম্ভবত বোঝাচ্ছে টাইম অফ লাইট। আমরা পজিটিভ আয়নে দেখি যে 0 থেকে 100 পর্যন্ত এম বাই জেড, এবং 100 থেকে 200 পর্যন্ত এম বাই জেড এর উল্লেখ উল্লেখ আছে, এবং এটা পলিস্টাইরিন। আমরা 100 এর মাঝখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা চার্জড বেনজিন রিং অ্যারাউন্ড 77, আরেকটা অ্যারাউন্ড 91 এর কাছে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সপ্যান্ডেড 7 মেম্বার বেনজিন রিং, যেটা এক্সপ্যান্ডেড অ্যারোমেটিসিটি হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি যে যে ওখানে পলিস্টাইরিনের বেনজিন রিংটা ভেঙে গিয়ে তার সাথে আরো ভিনাইল গ্রুপ যুক্ত হয়ে এক্সপ্যান্ডেড অ্যারোমেটিসিটি হয়েছে। এবং তারপর যদি আমরা নিচে তাকাই তবে আমরা আরো কিছু এক্সোটিক আয়ন দেখতে দেখতে পাই, যেমন বেনজিন রিং এর সাথে 5 কার্বন রিং ফিউজ হয়ে গেছে, মাঝে মাঝে দুটো বেনজিন রিং সিঙ্গেল কার্বন বা ডাবল কার্বন দিয়ে ব্রিজ হয়ে গেছে। যত উপরের দিকে এম বাই জেড রেশিও, তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিকেটেড আয়ন গুলো হচ্ছে, যে আয়নের মধ্যে কোনটা হয়তো ফ্রি রেডিক্যাল আছে, কোনটাতে হয়তো একটা অ্যাটমের বা পজিটিভ চার্জ আছে আছে মানে এখান থেকে আমরা আমরা পলিস্টাইরিনে দেখতে পাই যে পলিস্টাইরিন শুধুমাত্র বেনজিন স্ট্রাকচার একের পর এক যুক্ত, সেটা ভেঙে গিয়ে এখন কিছুটা অ্যারেঞ্জমেন্টও দেখা যাচ্ছে। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই পলিস্টাইরিনের পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ পিক, নেগেটিভ আয়নের পিক বলো। নেগেটিভ আয়নের পিকে আমরা 12, 24, 36, 48 এরকম ভ্যালুর কাছাকাছি কিছু পিক পাচ্ছি। আমি ঠিক শিওর না, কিন্তু প্রবাবিলিটি দুই বেনজিন রিং একসাথে একসাথে ফিউজ হয়ে যাওয়ার যাওয়ার কারণে কিনা, সরি, একটা একটা সিঙ্গেল বেনজিন রিং এর ক্ষেত্রে কিনা, সেটা দেখতে দেখতে হবে। এক্স্যাক্টলি কি আয়ন সেটা এখনই বলা যাচ্ছে না। মানে যেটা তোমরা যেরকম দেখছো যে ওই যে এক্সআর তোমরা দেখছো যে এখানে আমরা যখন ওয়েভলেন্থ স্পেকট্রোস্কোপি ছিল, এটা কিসের বেসিসে ছিল? এটা ওয়েভলেন্থ। আর এদিকে কাউন্টস আসছে, তাই না? ওয়াই এক্সিস এ কাউন্টস শো করছে, আর এদিকে এক্স এক্সিস এ ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ ছিল মেটেরিয়ালস এর ক্যারেক্টারিস্টিক্স। তারপর ওখানে তোমার ইলেকট্রন ভোল্ট হিসেবে এনার্জি আসছে, যেটা এক্স রে অর্থাৎ ফ্লোরোসেন্সের এনার্জি। এরপরে তো আমরা এক্সপিএস, এইএস, এখানে দেখলাম যে একটা বাইন্ডিং এনার্জি আসছে। তারপর ইলেকট্রন ভোল্ট, কিনেটিক এনার্জি আছে। এখানে যে এটা আসছে হচ্ছে তোমার মাস টু চার্জ রেশিও, এটিকে মাস ইজ ইন অ্যাটমিক মাস ইউনিট, এই মিউর বেসিসে এক্সিস, আর এদিকে কাউন্টস। আর এখানে ছবি দিয়ে যে সময় যেটা, আর আরেকটা যেটা হচ্ছে যে কথাটা যেটা বলা হলো যে ইন্ডিভিজুয়াল আয়ন ক্লাস্টার্স, মলিকুলার ফ্র্যাগমেন্টস, এটা এগুলার
করসপন্ডিং অর্থাৎ করসপন্ডিং AMU বা M by Z ভ্যালুস এগুলা করসপন্ডিং এ কোন কোন আয়ন থাকবে এটা মিক্সচার ক্যারেক্টার এগুলা অলরেডি টেবুলেটেড, যেটাকে আমরা যেটার সাথে আমরা ম্যাচ করাই হ্যাঁ আমাদের স্যাম্পলের সাথে। তো এখন যেটা এখানে বলা হচ্ছে স্পেকট্রামে তুমি এটা নেগেটিভ পজিটিভ আয়ন দিয়ে কাজ করতে পারো, নেগেটিভ আয়ন দিয়ে কাজ করতে পারো। এখানে একটা টিপিক্যাল একটা পলিস্টারিনের এই সুবিধাটা এক্সপ্লেন করলো যে এখানে কিভাবে পিকগুলো আসে পলিস্টারিনের গ্রুপগুলার। এখানে তুমি যদি দেখো যে এই পোর্শনটা এখানে 0 থেকে 10 আর 10 থেকে 20 টোটাল জিনিসটা কভার করছে। এখানে পজিটিভ এবং নেগেটিভে যে 0 থেকে 100 দেখাচ্ছে আর এখানে 0 থেকে 100, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে তুমি দেখবা যে পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে। অর্থাৎ এটা বলা থাকবে যে পজিটিভ আয়নে দেখা যাচ্ছে যে পজিটিভ আয়নে একটা যদি ভিজিবল হয়, আবার এটা স্বাভাবিক যে নেগেটিভ আয়ন যেটা হবে সেটা ডিফারেন্ট হবে, কিন্তু তুমি সেখান থেকে দুটোকে ম্যাচ করে এটা করতে পারবে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যানালাইসিস করেছি সেগুলা যত ইজি হয়েছে, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট ইন্টারপ্রিটেশন হচ্ছে যে সিএমসি। হ্যাঁ, কেন এটা বুঝতে পারতেছো যে এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, এখানে সিঙ্গেল আয়ন আছে, ক্লাস্টার আয়ন আছে, মলিকুলার আয়ন আছে, এরকম আবার দেখা যাচ্ছে আইসোটোপ আছে, বিভিন্ন জিনিস আছে। অতএব এখানে এটা অত ইজি না আর কি এখানে ইন্টারপ্রিটেশনটা। এটার জন্য খুব স্কিলনেস প্রয়োজন হয়, অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তারপর আমরা জানি ওভারঅল আমরা একটা, এটার উদ্দেশ্য হচ্ছে তুমি এটা দিয়ে অ্যানালাইসিস করতে পারবা না, তুমি তুমি অন্তত ইনিশিয়ালি ধরতে পারবা যে অ্যানালাইসিস করতে গেলে আমার কি কি জিনিস জানা লাগবে, এই জিনিসটা বোঝার জন্যই এখানে ডিসকাস করা। হ্যাঁ সুমিত বলো। যে কথাটা স্যার বললেন যে এইএস বা এক্সেস স্পেক্ট্রাম যে সিমস স্পেক্ট্রা অনেক বেশি জটিল, কেননা এখানে অনেকগুলো আয়নিক কম্পোনেন্ট থাকে, আয়ন অ্যাটম থাকে, আয়ন থাকে, আয়নের ফ্র্যাগমেন্টও থাকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেটকে আমাদের সোডিয়াম ক্যাটায়ন আর নাইট্রেট অ্যানায়নের যদি পিক পাওয়া যেত তাহলে ব্যাপারটা সোজা হতো, কিন্তু তা না। এখানে এখানে দেখা যাচ্ছে যে একটা আয়নের ফ্র্যাগমেন্টের সাথে আবার মেইন মলিকিউলটা অ্যাডাক্ট ফর্ম করছে, মানে আনবন্ডেড অ্যাসোসিয়েশন অফ মলিকিউলস, এখানেই এটাকে অ্যাডাক্ট বলা হয়েছে। যেমন সোডিয়াম নাইট্রেটের সাথে অক্সিজেন মাইনাস, সোডিয়াম নাইট্রেটের সাথে নাইট্রোজেন অক্সিজেন মাইনাস, এরকম একটা একটার সাথে লেগে যাচ্ছে। যেমন এই ছবিটা আমি যদি একটু কাছ থেকে দেখি তবে দেখবো যে এটা নেগেটিভ স্পেকট্রা। এখানে উপরে 0 থেকে 40 মধ্যে আমরা হাইড্রাইড পাচ্ছি, হাইড্রোক্সাইড পাচ্ছি, পাচ্ছি কিন্তু নাইট্রাইটও পাচ্ছি, অক্সিজেন নেগেটিভ চার্জ পাচ্ছি, নাইট্রোজেন অক্সিজেন মাইনাস পাচ্ছি। তিনটার কোনোটাই কিন্তু এই কেমিক্যালের মধ্যে ছিল না, এগুলো ভেঙে টুকরো টুকরো হওয়ার পরে হয়েছে। তারপর 60 থেকে 80 এর মধ্যেই কিন্তু নাইট্রেটের পিক দেখতে পাই, এবং তারপর নিচের দিকে 100 থেকে অ্যারাউন্ড 150 মধ্যে আমরা দেখতে পাই যে সোডিয়াম নাইট্রেটের সাথে আয়নিক ফ্র্যাগমেন্ট গুলো অ্যাডাক্ট হয়ে হয়ে কি কেমিক্যাল স্পিসিস, কি চার্জ স্পিসিস ফর্ম করেছে, এবং এগুলো কিন্তু অনেক হেভি। দেখতে পাচ্ছি 100 উপরে। নাইট্রেটের সাথে অক্সিজেন মাইনাস, নাইট্রোজেন অক্সিজেন মাইনাস, নাইট্রেট, এরকম অনেকগুলো আয়ন। এগুলো প্রত্যেকটা টাইম অফ ফ্লাইট স্পেকট্রাম সিম স্পেকট্রোস্কোপি থেকে নেওয়া হয়েছে। সুতরাং এর আগের উদাহরণটা দিয়ে আমরা কিন্তু দেখেছি যে পলিমারের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো জটিল হয়ে যায়, কেননা পলিমার আয়নের কোনটা কোন জায়গায় ভাঙবে, কোনটা কোনটার সাথে জড়িয়ে গিয়ে নতুন আয়ন তৈরি করবে সেটা বলাও মুশকিল। ফলে পলিমারের গুলোর জন্য আমাদের আরো বেশি এক্সপিরিয়েন্সের দরকার পড়বে। হ্যাঁ, এখানে সোডিয়াম নাইট্রেট একটা দেখালো, এটা কিন্তু একটা স্পেকট্রাম। তোমরা কি এটা বুঝতে পারছো? এটা কিন্তু একটা 0 থেকে শুরু করে এখানে 1 কত, এটা ধরো 160 জায়গায় শেষ হচ্ছে। এটা বোঝানোর জন্য একটা অনেক বড় হয়, যেমন এখানে 0 থেকে ধরো এটা 50 থেকে তারপর এখানে কত হবে, এটা ধরো 100 থেকে এরকম পুরোটাই, মানে এতগুলা আসছে যেটা বললো, এই জন্য এটা খুব কমপ্লেক্স। এটা তোমাদেরকে একটু ধারণা দিল আর কি। হ্যাঁ, এটা যেটা বললো, আর পলিমারে যেটা বললো, পলিমারে তো আরো অনেক রকমের আসতে পারে, বন্ডিং আসতে পারে, অনেক রকমের তোমার ওই আয়ন আসতে পারে, তো সেই জন্য এটা আরো কমপ্লেক্স। এগুলার আসলে যেটা বললাম স্কিলনেস লাগবে, তারপর এক্সপিরিয়েন্স লাগবে, সবকিছু মিলে এটা অ্যানালাইসিস করতে হবে আর কি। এরপর স্লাইডে যাই। এলিমেন্ট এটা কি আর কেউ বলতে পারবা? স্বাগত বলতে পারবা? শোনো, যে দুইটা আলোচনা করলে এটা বুঝছো কিনা, এটা সহজ জিনিস আসলে। তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের এই যে আমরা যে এলিমেন্টের অ্যানালাইসিস করতেছি, প্রত্যেকটা টেকনিকে প্রত্যেকটারই কিন্তু একটা কমন আছে, কি বলে ফর্মুলা। এখন পদ্ধতিটা, মেথডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বেসিক কিন্তু একই সবগুলারই। জি স্যার।
হ্যাঁ, তুর্য বলো। দিশার সো হচ্ছে আমাদের এখন এলিমেন্ট অ্যানালাইসিস করতে হবে সিমস দিয়ে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সিম্পল, কারণ অন্য কোনো অ্যানালাইসিস থেকে এটা ডিফারেন্ট যে কারণে আমরা এখানে যে আউটপুটটা পাচ্ছি এটা হচ্ছে ম্যাচ বাই ওর হচ্ছে চার্জ। তো যদি ম্যাচ বাই চার্জ হয় তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা আইসোটোপ মতো আইডেন্টিফাই করতে পারবো, কারণ আইসোটোপের ম্যাচ ডিফারেন্ট বিভিন্ন আইসোটোপে। সো এই জিনিসটা একটা বেনিফিশিয়াল অ্যাসপেক্ট। তো আমরা এখন কিছু এলিমেন্টালের দিকে যাই। তো যদি আমি মেটালের কথা বলি তাহলে মেটালের হচ্ছে পজিটিভ আয়ন সংখ্যা অনেক বেশি। তো যদি আমরা টাইম অফ ফ্লাইট মানে স্ট্যাটিক সিম যদি আমরা করি তাহলে দেখা যায় যে মানে এগুলোর হচ্ছে খুবই স্ট্রং ইন্টেন্সিভ পজিটিভ আয়ন পিক দেখা যায়। সুমিত বলছিল যে মানে আমরা সিমসে দুই রকম পাবো, একটা পজিটিভ আয়ন পিক, একটা নেগেটিভ আয়ন পিক। তো পজিটিভ আয়ন পিকে ওখানে ইন্টেন্সিভ পিক পাওয়া যাবে যদি অ্যালকালি মেটাল হয়, যেমন মানে গ্রুপ 1 গ্রুপ 2 এর মেটাল, সোডিয়াম বা গ্রুপ 2 এর ম্যাগনেসিয়াম এগুলা। আবার সেম গোস ফর দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেগুলো হচ্ছে যদি 7 এবং 6 গ্রুপের হয় মানে পর্যায় সারণী, তাহলে হচ্ছে দেখা যায় নেগেটিভ পিক অনেক ইন্টেন্সিভ পাওয়া যায়, লাইক অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলোর জন্য। তারপর হইতেছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে হাইড্রোজেন মানে আমরা আয়নাইজেশনটা কিভাবে করতেছি সেটা একটু বোঝা ইম্পর্টেন্ট, কারণ আমরা হইতেছে একটা প্রাইমারি আয়রন দিয়ে ধাক্কা দিয়ে ওকে আয়নাইজেশন করে মানে বের করে ফেলতেছি স্পাটারিং করে। তো হাইড্রোজেন আয়নকে আমরা যখন ভাঙতেছি ইট ক্যান অলসো হাইড্রোজেন প্লাসও হতে পারে, হাইড্রোজেন মাইনাসও হতে পারে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই জন্য ইন্টারেস্টিংলি দেখা যায় দুইটাই পাওয়া যায়, এইচ প্লাস মানে দুইটাই পিকি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এইচ মানে সিএইচ মাইনাস এরকম পিকো ইন্টেন্সিটি দেখা যায় যে সি মাইনাস পিকের থেকে অনেক বেশি ইন্টেন্সিভ। তো এখানে রিলেটিভ স্টেবিলিটির কিছু ফ্যাক্টর আছে যেটা আসলে খুব ইন ডিটেইল এখানে বলা নাই, বাট আই থিঙ্ক মানে আমরা যদি খুব ডিপ যাই মানে এলিমেন্টে তখন বোঝা যাবে এগুলা। তারপর আরো অনেক কিছু আছে যেমন ফসফরাসের স্টেবল ফেজ, PO2 - PO3 - এগুলো খুব ভালো মতো বোঝা যায়। আর তুমি যেটা বলছিলে যে পলিমারের ক্ষেত্রে আসলে জিনিসটা এত সোজা না, কারণ পলিমার তো আসলে অনেক ভাগে ভাগ হইতে পারে। এটা তো সাব মনোমার হতে পারে, এন মনোমার হতে পারে, অলিগোমার রিজিয়ন থাকতে পারে। বিভিন্ন জিনিসের মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল ডিফারেন্ট পলিমারের একটা বড় পলিমার যদি হয়, তো সেক্ষেত্রে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পিক পাওয়া যেতে পারে। তো ওটা একটু কমপ্লেক্স হবে, বাট এলিমেন্টের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি সিম্পল। তো এটাই আই গেস। মানে এখানে যেটা দেওয়া হলো এলিমেন্ট, তোমার ওই যে এর আগে যেটা মলিকুল বা ইয়ার ক্ষেত্রে যেটা, তার থেকে এলিমেন্টালটা একটু ইজি, কম্পারেটিভলি ইজি। তো এটা হচ্ছে আগে প্রি নলেজ থাকা লাগবে, তোমার মেটেরিয়ালস থেকে এটা জানা থাকা লাগবে। এখন এই মেটেরিয়ালস থেকে কি তোমার কি নেগেটিভ আয়ন হচ্ছে না পজিটিভ আয়ন হচ্ছে, এই জিনিসটা যেমন অক্সিজেন, ক্লোরিন এগুলো যদি কোনো অক্সাইড থেকে থাকে, তুমি যদি এলিমেন্টারি ইনফরমেশন করেছো অক্সিজেন তো নেগেটিভ আসবে, তাই না? এখন ডিটেক্টরে দুটো মোড থাকে, একটা হচ্ছে যে যে কিছু তোমরা পজিটিভ এবং নেগেটিভ টাইম অফ ফ্লাইট বলা হয়, অর্থাৎ এটা ওই দুইটা মোড থাকে। এখন যদি তুমি প্রি নলেজ যদি না থেকে থাকে, এখন অক্সিজেন জেনারেল তুমি যদি পজিটিভ আয়ন টাইম অফ ফ্লাইট যদি ওই মোডটা দিয়ে থাকো, তাহলে দেখা যাবে যে অক্সিজেনটা সেটা ধরতে পারছে না, কথা বলতে না পজিটিভটা ধরবে। তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে, এগুলো আগে থেকে নলেজ থাকা লাগবে। এই জন্য হাইড্রোজেনে বলা হচ্ছে যে তোমার দুটোই পজিটিভ নেগেটিভ দুটোই ইয়ে করে, ইল্ড হয়, দুটোই প্রডিউস হয়। আর যেটা বললো যে যে পলিমারে যেটা বলা হচ্ছে এটা কমপ্লিকেটেড। এখানে এটা একটু স্পষ্ট না, তোমাদেরকে যে বই দেওয়া আছে ওখানে স্পষ্ট আছে, এখানে এখানেও স্পষ্ট না স্যার, একেবারে হ্যাঁ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বইতে বইতে অনেকটা স্পষ্ট আছে, এখানে ঠিক বোঝা যাচ্ছে না এখানে। প্রবাবলি কি মোটামুটি গ্যাস করা যাচ্ছে যে ওরা হ্যাঁ, কিছু বোঝাতে মানে তোমরা চাইছে, যে জিনিসগুলো ডিসকাস করছো মোটামুটি এখানে, এটা দেখে আমি যেমন বলতে স্যার জানতে পারি। ওপরে যেটা আছে সেটা হচ্ছে কোথায় ডাইমিথাইল পলিডাইমিথাইল সিলোক্সেনের, ওখান থেকে কি কি পিক পাওয়া যাবে। তারপরে যেটা আছে সেটা সেটা প্রবাবলি কোনো অ্যালকেন বা ইথারের। তারপরে যেটা আছে কোনো টার্সিয়ারি, সরি কোনো কোনো সেকেন্ডারি বা টার্সিয়ারি বন্ডেড কার্বনের জন্য, এবং তারপর কয়েকটা কয়েকটা অর্গানিক অ্যাসিড এবং অর্গানিক অ্যামাইডের পিকের ডেটা দেওয়া আছে। তারপরে তারপরে দেওয়া আছে কিছু অ্যারোমেটিক এস্টারের ডেটা। তারপর নিচের দিকে প্রবাবলি প্রবাবলি গ্লিসারলের কিছু ডেটা দেওয়া দেওয়া আছে। মানে যাই হোক, মানে তোমরা যেরকম এক্সপিএসসি ডাটা, এটা হচ্ছে ডাটা বেজ আর কি, যেটা এটাই তোমার কম্পিউটারের সফটওয়্যারে ইনপুট থাকে। তুমি তো স্পেকট্রা পেয়ে যাচ্ছ, শুধু একটা সিম্পল স্পেকট্রা উইদাউট আইডেন্টিফিকেশন, এলিমেন্টাল আইডেন্টিফিকেশন। তোমার একটা স্পেকট্রা দিবে, এখন স্পেকট্রা দিয়ে তোমার স্যাম্পলের স্পেকট্রা দিলে এখন তোমাকে সেটাকে কোনটা কি কি পিক, কোন ইয়ের জন্য আয়নের জন্য কোন পিক আসছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করবা? এই যে এটা হচ্ছে ডাটাবেস, এই ডাটাবেস যেমন এক্সআরটি তে ডাটাবেস ইউজ করছি আমরা প্লেনের জন্য, প্রত্যেকটা কাজে এক্সপিএস এর জন্য করছি, তারপর অজের জন্য করছি, তারপরে এক্সআরএফ এর জন্য করছি, এক্সআরএফ ডব্লিউডিএস এর জন্য করছি, একই জিনিস এখানে এগুলো দেওয়া থাকে, কথা বুঝছো? এখানে এই জিনিসটা দেখানো হলো। আচ্ছা, এই সিমস ইমেজিংটা বলো, কি বলবো এটা? এটা কম্পারেটিভলি সহজ।
সূর্য বলো। জি স্যার। সো সিমস ইমেজিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ইডিএস এর ছবিগুলো মনে করি, তো এটার সাথে আসলে ইডিএস এর খুব স্ট্রং সিমিলারিটি আছে। তো সিমস আসলে দুই রকম হয়, একটা হইতেছে মানে ইমেজিংটা, আর একটা হইতেছে ডেপথ প্রোফাইলিংটা। তো আমরা ইমেজিং এ আসি প্রথমে। তো ইমেজিং এ হচ্ছে স্ক্যানিং মোডে দেখা যায় যে আমাদের এক্স ওয়াই রিফ্লেক্টর আছে, মানে প্রাইমারি আয়ন বিমের জন্য। এই ইমেজ ওই যে কিন্তু, শোনো, এই ইমেজ কিন্তু আমরা টোপোগ্রাফি এটাকে রিপ্রেজেন্ট করে না, এটা কম্পোজিশনাল ম্যাপিং বলি আর কি আমরা এই কম্পোজিশন। ইমেজটা। হ্যাঁ তো ওই যে আমরা ওই যে ইডিএস এর মতোই আর কি, যেটা সেটা কম্পোজিশনাল অ্যানালাইসিস, আবার পরে আবার এটা ডেপথ প্রোফাইলিং করা যায়। তো ওই দুইটা জিনিসই করা যায়। তো এখানে ইমেজিং এর ক্ষেত্রে যদি আমি বলি, তো ইমেজিং এর ক্ষেত্রে হইতেছে দেখা যায় যে মানে এই ছবিটার ক্ষেত্রেই আসি, দেখা যাচ্ছে এখানে টাইটেনিয়ামটা একদম মানে প্রথম ছবির আচ্ছা, টপ এই ডান দিকে। ম্যাপিং এর ক্ষেত্রে তাহলে প্রোব যেটা আছে, প্রোবটা তো তোমার মুভ করাতে হবে, ঘোরাতে হবে, তাই না? জি স্যার, মুভ করাতে হবে মাস্ট। হ্যাঁ, ওই আগের গুলার মতোই ম্যাপিং এ যেরকম হয় এখানে সিমিলার। হ্যাঁ বলো। দিশা ইডিএস এর মতো যে প্রোব গুলোকে মুভ করাইতে হ্যাঁ হবে, আবার যখন ডেপ প্রোফাইলিং করবো তখন আমি চাবো যে জিনিসটা যাতে স্টেবল হ্যাঁ। থাকে। তো হুম। এখানে এই ছবিটা যেটা, এই ছবিটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি ধরলাম একটা টাইটেনিয়ামের সাবস্ট্রেট নিলাম, তো আমার এলিমেন্টাল অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এই ডান দিকের সাবস্ট্রেটটা পুরোটা একটা কালার দেখাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে পুরোটা টাইটেনিয়াম, উপর টপ টপ রাইট ছবিটা। তারপর হচ্ছে এটার উপর একটা ক্যালসিয়াম ফসফেটের আবরণ পড়ছে কিনা এটা বোঝার জন্য আসলে এই বাম দিকে হচ্ছে দেখা যাচ্ছে যে বাম দিকের পোর্শনে ক্যালসিয়ামের পার্সেন্টেজ অনেক বেশি, বিকজ এখানে হোয়াইট মনে হচ্ছে। আবার এখানে আমি বুঝবো ক্যালসিয়াম কোন ফর্মে আছে, এটা বোঝারও আসলে উপায় আছে, বিকজ আমরা দেখতেছি যে লেফট সাইডে হচ্ছে অক্সিজেন প্রবাবল অনেক বেশি, আবার রাইট সাইডে আমরা দেখতেছি যে হাইড্রোক্সাইডও আছে। তার মানে কি, এর মধ্যে খুব হাই পরিমাণ হইতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফরম্যাট বা ক্যালসিয়াম ফসফেট, এই ফরম্যাট গুলো অনেক বেশি আছে। আবার ওইচে আমরা দেখতেছি ডান দিকেও আছে, তার মানে টাইটেনিয়াম ফর্মে পিওরলি নাই, টাইটেনিয়াম হাইড্রোক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড ফর্মে থাকার একটা খুব প্রবাবিলিটি আছে। তার মানে আমি এই পুরো ম্যাটেরিয়ালটার একটা খুব সুন্দর কেমিক্যাল প্রোফাইলিং করতে পারতেছি, যে আমার কোন এলিমেন্ট কোন জায়গায় আছে, মানে একটা কোটিং এর মধ্যে, এটা বোঝা খুব মানে প্রপারলি হ্যাঁ, বোঝা যাচ্ছে আর কি। তোমাদেরকে যদি এরকম একটা ইমেজ দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে ইমেজ দিয়ে আমি যদি বলি যে ইডিএস অথবা সিমস অথবা এই, হ্যাঁ ইডিএসসি বলো, অথবা এটা কি বলে এইএস, ইমেজ দেওয়া থাকলো, আমি এরকম এলিমেন্টের যদি এরকম ম্যাপিং দিয়ে দিই, তাহলে আমি যদি বলি যে এটা কি কম্পাউন্ড, এখানে কি কি কম্পাউন্ড আছে কোন জোনে, তাহলে তোমরা কি এটা বলতে পারবা না কোয়ালিটেটিভলি প্রবাবল কম্পাউন্ড? হোপফুলি স্যার, যদি যদি এরকম অ্যাম্বিগুইটি না থাকে, যেমন ধরুন নাইট্রাইট আর নাইট্রেট, বা বেরিয়াম সালফাইড আর সালফেট, যেমন এরকম স্যার না থাকলে এখানে পারবো। যেমন মনে হচ্ছে টাইটেনিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, তো এরকম একটু অ্যাম্বিগুইটি থাকতে পারে, বাট এর সাথে হ্যাঁ, একটা মানে জেনারেল অ্যাম্বিগুইটি আইডিয়া করা থাকলে, যায়। সে অ্যাম্বিগুইটি নিয়ে বলবা যে প্রবাবিলিটি এখানে এটা জি স্যার। স্পেসিফিক না করে। কথা বোঝো না? জি স্যার। জি এখানে স্যার। স্যার ক্যালসিয়াম অক্সাইডও থাকতে পারে, আবার ক্যালসিয়াম অক্সিহাইড্রোক্সাইডও থাকতে পারে, থাকতে পারে। বোঝা হ্যাঁ, যাচ্ছে না। সেটাই সেটাই। জি ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম সিমস ইমেজিং। এখন ওই যে সিমস ডেথ প্রোফাইলিং। হ্যাঁ স্যার। তো সিমস বলো। ডেপ প্রোফাইলিং হচ্ছে ওই মানে এটাও আসলে ইডিএস এর মতোই একই জিনিস, যেখানে হচ্ছে আমাদের যদি আমি এটা মুভ করাই প্রোফাইল, তাহলে ডেপ প্রোফাইলিংটাও তো ভালো হবে না। আমার জন্য সব থেকে বেনিফিশিয়াল হইতেছে স্টেবল রাখা। তো এখানে এই কথাটাই বলা আছে যে টিওএফ এসআইএমএস, মানে হচ্ছে ইয়া এটাকে কি বলে, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট সেকেন্ডারি আয়ন ম্যাস স্পেকট্রোস্কপি মনে হয় বলে, টিওএফ এসআইএমএস কে। তো টাইম অফ ফ্লাইট এই সিমসটাকে হচ্ছে আমরা এভাবে অ্যানালাইসিস করি তাহলে খুব একটা বেনিফিশিয়াল হবে না। তো আমাদের এর থেকে ডাইনামিক সিম যেটা, এটা হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্ট হবে আমাদের জন্য। তো আমি ডাইনামিক্স যদি আগের লেকচার থেকে মনে করি, যে ডাইনামিকে হচ্ছে আমরা সার্ফেস ড্যামেজ করে দিছিলাম, মানে আমরা হচ্ছে অনেক হাই পরিমাণ প্রাইমারি আয়ন ওই সার্ফেসে দিছিলাম, তারপর ওই সার্ফেসটাকে একদম মানে ইভাপোরেট বা মানে সার্ফেসটা স্পার্টানিং হয়েছিল খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। তো এখানে ওইভাবে সাবস্ট্রেটটা কি বলো দেখি? এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে যে গ্যালিয়াম সাবস্ট্রেটটা বলা, আই থিংক মনে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড সাবস্ট্রেট ছিল। হ্যাঁ বলো, কি করে বলো, কি বলতে পারবা সাবস্ট্রেটটা কি? তার সাবস্ট্রেটটা অ্যালুমিনিয়াম, এর উপরে কিছুটা ডোপড সিলিকা কোট করা হয়েছে, এর উপরে আবার গ্যালিয়াম আর্সেনাইড কোট হ্যাঁ, করা তাহলে হয়েছে। লেয়ার গুলা বলো, তুমি বাম থেকে যাও, তাহলে সাবস্ট্রেট, স্যার প্রথমে তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, তার উপর, তারপর সিলিকন, হ্যাঁ তার উপর তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড। বুঝেছেন? বুঝতে পারছো? এই, তাহলে এটা দেখো, তুমি লেয়ার বাই লেয়ার এটা বলে ফেলতেছো, তাই না? তাহলে আমি ডেথ প্রোফাইলিং এখানেও পাচ্ছি, আবার ডেথ প্রোফাইলিং আমি কিসে এক্সপিএস ও পাওয়া যাচ্ছে, তাই না? এক্সপিএস পাওয়া যাচ্ছে, এইএস পাওয়া যাচ্ছে। জি স্যার। আর এই দুইটাই তো ডেথ প্রোফাইলিং, আর আমরা তো ইয়াতে পাই না, ইডিএস এ পাই না। সিডিএস ইডিএস এ কিছুটা পাই, পাওয়া যায়, মানে একদম মানে মেজারমেন্ট করা যায় না, মানে বোঝা যায় যে এইখানে ডেপথ এরকম দেখতে আর কি, মানে প্রপারলি আমরা বোঝা কি যায় না। ইডিএস এ কি ডেথ প্রোফাইলিং পাই? উম, সম্ভব?
স্যার এলিমেন্টাল অ্যানালাইসিস ডেফিনেটলি পাই, ডেপথ প্রোফাইল ওইভাবে পাই না এটা। না, ইডিএস ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি ইডিএস ডব্লিউডিএস স্যার ডেপথ প্রোফাইল পাওয়া এলিমেন্টাল অ্যানালাইসিসটা পাওয়া যায়। কেমিক্যাল কম্পোজিশনাল একটা জানতে চাচ্ছি, কেমিক্যাল কম্পোজিশন অফ মেটেরিয়ালস, এটা সারফেস হতে পারে, বাল্ক মেটেরিয়ালও হতে পারে। তাহলে আমরা কি কি টেকনিক আমরা এই পর্যন্ত যা শিখছি তার মধ্যে বলো। আমরা শোনো দুটো পার্ট, একটা হচ্ছে ইমেজ অ্যানালাইসিস আর একটা হচ্ছে যে কেমিক্যাল, একটা হচ্ছে স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার জানা, ক্রিস্টাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে যে ইমেজ টোপোগ্রাফি আমরা জানবো, আর একটা হচ্ছে যে মেটেরিয়ালের কেমিক্যাল কম্পোজিশন এবং সারফেস কম্পোজিশন। এখন আমি বলতেছিলাম যে সারফেস কম্পোজিশন অথবা একটা বাল্ক মেটেরিয়াল কম্পোজিশন আমরা কি কি স্পেকট্রোস্কোপি ইউজ করতে পারি। সূর্যদের কম্পোজিশনের কথা বলা হয়, তবে তবে ইডিএস ডব্লিউডিএস এক্সপিএস এইএস সিমস এগুলো করা যেতে পারে। মানে আবার ইডিএস এর পার্থক্য আছে। ইডিএস তো দুই ধরনের, একটা হচ্ছে যে সেপারেট ইডিএস, এটাকে আমরা এক্সআরএফ বলতেছি, তাই না? আর একটা হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং টিএম এর মধ্যে। জি স্যার ইএম। এক্সরে দিয়ে যে ইডিএসটা করা হয় সেটা যেহেতু একটু ভেতরে ঢুকতে পারবে, ওটা বাল্কের জন্য ভালো। আর ইলেকট্রন যেহেতু সারফেস লেভেলেই অ্যাবজর্ব হয়ে যাওয়ার চান্স বেশি, তাই ইলেকট্রন মাইক্রোস্কোপের ইডিএস দিয়ে সারফেস অ্যানালাইসিসটা করা ভালো। তাহলে আমরা এখানে কি দেখলাম যে এক্সআরএফ এর মধ্যে ডব্লিউডিএস ইডিএস আছে, তাই না? এটা সেপারেটলি। ওখানে ইনসিডেন্ট বিমটা ছিল তোমার, কি বলো এক্সআরএফ ইনসিডেন্ট বিম কি? এক্সআরএফ ইনসিডেন্ট বিম কি? এই 1 আর 11 বলবা না, অন্যরা বলো। এক্সআরএফ এ ইনসিডেন্ট বিমটা কি ছিল? স্যার এক্সরে। এক্সরে। তোমার রোল কত? স্যার রোল 8। আচ্ছা, এক্সআরএফ এ ইনসিডেন্ট। তারপর হচ্ছে এই এক্সআরএফ এর মধ্যে আমরা কি জানি? ডব্লিউডিএস ইডিএস। আচ্ছা, ইডিএস যখন এসিএম এবং টিএম এ করা হচ্ছে, রোল 8 ছাড়া অন্যরা বলো 1 11 ছাড়া, যখন আমি ইডিএস এসিএম এ অ্যানালাইসিস করব, ইডিএস অ্যানালাইসিসটা টিএম এ করব, তখন সোর্সটা কি? ইনসিডেন্ট বিমটা কি? কি বলো, কেউ বলতে পারবে না? আমি জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার ইলেকট্রন। কে রোল 3? স্যার এবার আমি যে জিজ্ঞেস করবো, এগুলো তো আমি এতদিন ধরে বলে আসছি, বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্য থেকে এক্সআরএফ বলো, ইডিএস টিএম এবং এসিএম এর মধ্যে আমার স্যাম্পল থেকে যেটা বের হয়ে আসতেছে সেটা কি বের হয়ে আসতেছে? তুমি না, আমরা এই রোল 8 3 1 11 ছাড়া এক্সরে কি বের হয়ে আসতেছে বলো? হ্যাঁ এক্সরে স্যার, এক্সরে রোল 22। জি স্যার। আচ্ছা, এই গেল এটা। এখন এরপরে আমরা পড়ছি কি? তাড়াতাড়ি বলো। রোল 16 বলতে পারবা? আমরা এরপরে কোন স্পেকট্রোস্কোপিটা পড়ছি? এইগুলাকে এই চারটা যেটা বললাম না, ইডিএস ইন এসিএম টিএম আবার ডব্লিউডিএস ইডিএস ইন এক্সআরএফ, এই চারটা হচ্ছে যে আমরা এক্সরে স্পেকট্রোস্কোপি বলছি এটাকে। এরপর কি ডিসকাস করছি আমরা, কি করছি? রোল 16 বলো।
স্যার আমার ঠিক খেয়াল নেই। রোল 20 বলো। রোল 20। আচ্ছা, এর আগে বলছিলা কি রোল 22 আনসার করছিলা? হ্যাঁ, পারো না, রোল ইয়েও পারো না। জি স্যার। আমার প্রশ্ন শুনছো? না, রোল 22 না, রোল 20 কে জিজ্ঞেস করছিলাম যে আমরা এই চারটা এক্সআরএফ, তারপর ইডিএস ইন এসিএম, ইডিএস ইন ইএম এর পরে যে স্পেকট্রোস্কোপিটা আলোচনা করছি সেটা কি? রোল 25। এক্সআরএফ। এক্সআরএফ তো বলছি, এক্সআরএফ তো প্রথমেই বলছি যে এক্সআরএফ এবং ইডিএস ইন এসিএম টিএম, এটা আগে আমরা বলছি এক্সরে স্পেকট্রোস্কোপি। তারপরে কোন স্পেকট্রোস্কোপি আমরা আলোচনা করেছি? স্যার আয়ন ম্যাস ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, ইলেকট্রন স্পেকট্রোস্কোপ। ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। আচ্ছা, তো ইলেকট্রন স্পেকট্রোস্কোপির ভিতরে আমরা কি কি পড়েছি? রোল 23 বলো। পারবা না? রোল 23 রেসপন্স নাই কেন? রোল 29। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা ইলেকট্রন স্পেকট্রোস্কোপির মধ্যে কোন কোন স্পেকট্রোস্কোপি পড়েছি? স্যার মনে নাই ঠিক। স্যার রোল 5 বলবো? বলো। স্যার এইএস আর এক্সপিএস করেছি। এইএস ছিল হচ্ছে স্যার অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপিটা, আর স্যার হচ্ছে আরেকটা ছিল এক্স-রে ফটো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার রোল 33 বলো যে এই দুটোর মধ্যে ইনসিডেন্ট বিম কি ছিল? রোল 33। রোল 33 নাই, অল্পকে তো দেখলাম। রোল 35 বলতে পারবা? রোল 35। জি স্যার, একটাতে এক্স-রে, একটাতে ইলেকট্রন বিম। এক্সরে কোনটাতে ছিল? এক্সপিএস এ। এক্সপিএস এ। আর এইএসএ ছিল ইলেকট্রন বিম। আচ্ছা, আর আমাদের এরপরে আমরা কোন স্পেকট্রোস্কোপিটা ডিসকাস করছিলাম? রোল 40 বলো। রোল 40। রোল 40। হ্যালো, হ্যাঁ বলো, আমরা এক্সপিএস এইএস এর পর কোন স্পেকট্রোস্কোপিটা আলোচনা করেছিলাম? স্যার মনে নেই আমার। মনে নাই? রোল 42 বলো। স্যার মনে নেই। মনে নেই। রোল 46 বলো। রোল 46। জি স্যার, পারবো না। হ্যাঁ, পারবা না? জি। আমার প্রশ্নটা শুনেছিলা? জি স্যার, পারবো না। কোনটা বলো? স্যার রোল 47 বলি। রোল এখন কাকে জিজ্ঞেস করছিলাম? 46। 46 কিছু বলে না, পারে না। রোল 47 বলো তাহলে। অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি পড়েছিলাম এরপরে। না, এটা তো আমরা বললাম যে এক্সপিএস এবং এইএস স্পেকট্রোস্কোপি বললাম, এরপরে কোনটা পড়ছি?
স্যার এরপরে আমরা পড়েছি আয়ন স্পেকট্রোস্কোপি। সিমস, এই যে আমরা এটা মাত্র পড়লাম, তোমরা বলতে পারবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার। এটা তো আজকেও পড়ছি। জি হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই সিমসের ইনসিডেন্ট বিম কি ছিল? সিমসে আমরা যে পড়লাম, সিমসে ইনসিডেন্ট বিমটা কি ছিল, কিসের ছিল? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, রোল 50, রোল 50 50। সিমসে ইনসিডেন্ট বিম কি ছিল? সিমস বুঝছো, সেকেন্ডারি আয়ন মাস স্পেকট্রোস্কোপি। জি স্যার। কি প্রাইমারি আয়ন? প্রাইমারি আয়ন কি, আমরা প্রাইমারি আয়ন কি হতে পারে বলো, একটু দুইটা নাম বলো, কিসের আয়ন হতে পারে? সুমিত, কিসের আয়ন হতে পারে? আর্গন, গ্যালিয়াম বা সিজিয়াম। আর্গন, গ্যালিয়াম বা সিজিয়াম। আর্গন, গ্যালিয়াম অথবা সিজিয়াম। আর্গনটা বেশি ইউজ হয়, এটা খেয়াল করবেন, এটা তো বলছিলাম আমরা স্লাইডে। আচ্ছা, এই গেল একটা পর্ব, আমরা এটা দিয়ে দিলাম। এখন একটু বলো যে একটা স্যাম্পল করতে যে কথার কথা, যে তুমি একটা স্যাম্পলের বাল্ক কম্পোজিশন জানতে চাচ্ছ, বা একটা স্যাম্পলের মধ্যে কি আছে এইটা জানতে চাচ্ছ, তাহলে তুমি কোন টেকনিক ইউজ করবা? আজকের এই আলোচনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটা স্যাম্পল করতেছি, আমি এই স্পেকট্রোস্কোপি টেকনিকে, কোন টেকনিকে আমি কেমিক্যাল কম্পোজিশন, ওই স্যাম্পলের কেমিক্যাল কম্পোজিশন জানতে পারবো? কোন টেকনিকটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে এবং ইজি? শুধু এটা না, ভালো এবং ইজি। আমার মনে হয় এক্সআরএফ হবে স্যার। এক্সআরএফ করাটা ইজি হবে, কেননা এক্সরে বাল্কের অনেকটা ভেতরে ঢুকে যেতে পারবে। এবং এক্সআরএফ এর মধ্যে আমার মনে হয় যদি সিম্পল অ্যানালাইসিস চাই, তবে ইডিএস করা যেতে পারে, কেননা ইডিএস এর টুলস অ্যানালাইসিস ডাব্লিউডিএস এর চেয়ে ইজিয়ার। হ্যাঁ, ও সুমিত যেটা বললো এটাই কারেক্ট আনসার। এক্সআরএফ তুমি যদি বাল্ক, কারণ এক্সআরএফ অনেক ভিতর থেকে আসে, মানে তুমি বাল্ক কম্পোজিশনটা এখানে রিপ্রেজেন্ট পাবা। এক্সআরএফটা এটা হচ্ছে যে কম্পোজিশনের জন্য, বাল্ক স্যাম্পলের কম্পোজিশনের জন্য ইম্পর্টেন্ট। যদি এরকম হয় যে আমার একটা স্যাম্পলের মধ্যে দুটো ফেজ আছে, বা তিনটা ফেজ আছে, প্রতিটা ফেজের আমি কেমিক্যাল কম্পোজিশন জানতে চাচ্ছি, তাহলে আমি কোন টেকনিক ইউজ করবো? ফেজগুলো কি স্যার সারফেসে ওপেন? আচ্ছা, তুমি না দেখি, আমি জিজ্ঞেস করি। রোল 41 বলো। এখন তো বলতে তো নামগুলো তো তোমাদের সামনে আসতো, বলতে তো সমস্যা না, ভুল হোক চাচ্ছি না। কোনটা? রোল 41? ইয়েস স্যার। হ্যাঁ, আমার প্রশ্নটা শুনেছো তুমি? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আমি একটা স্যাম্পলের মধ্যে তুমি যখন ছবি দেখলা, ইমেজ দেখলা, সেখানে দেখা গেল যে দুটো ফেজ বা তিনটা ফেজ আছে, একটা বেশি ডার্ক, আর একটা মিডিয়াম ডার্ক, আর একটা হচ্ছে খুব লাইট। তার মানে এখানে তিনটা ফেজ বোঝাচ্ছে। এখন এই তিনটা ফেজের তুমি কম্পোজিশন জানতে চাচ্ছ, এই তিনটা ফেজের কোন টেকনিকে, আমরা যে স্পেকট্রোস্কোপি গুলো ডিসকাস করছি, কোন টেকনিকটা অ্যানালাইসিস করে তোমার জন্য সুবিধা মনে করো, সুইটেবল মনে করো? স্যার ইডিএস হইতে পারে। ইডিএস কি, কোনটা? ইডিএস টা কি? ইডিএস তো আমরা এক্সআরএফ ও করছি, ইডিএস এসিএমটিএম ও করছি। কোন ইডিএস? স্যার ইসিএমটিএম এ। এসিএমটিএম কেন আমি এক্সআরএফ করতে পারবো না? স্যার এটা তো বলতে পারতেছি না। এটা কে বলতে পারবা? রোল 37 বলতে পারবা? রোল 37? জি স্যার। বলো।
কোশ্চেনটা একটু মানে আমরা ও বলতেছে আমি যদি একটা স্যাম্পলের মধ্যে 3-4টা ফেজ থাকে, প্রত্যেকটা ফেজের ইন্ডিভিজুয়াল আমি অ্যানালাইসিস কম্পোজিশন জানতে চাইলে আমরা এসসিএম এ জানতে পারি, এসসিএম ইডিএস যেটা। এখন এটা কেন এক্সআরএফ ইডিএস দিয়ে আমি জানতে পারবো না? আমার প্রশ্নটা ছিল এটা। স্যার এটা তো ঠিক জানি না। কে বলতে পারবা? স্যার রোল 1 বলবো। 111 ছাড়া কে বলতে পারবা? তাড়াতাড়ি বলো। 11 পারবা? স্যার আই থিংক এক্সআরএফ এর ক্ষেত্রে তো আমি ওই স্পেসিফিক ফেজে এলিমেন্টাল প্রোফাইল পাচ্ছি না, আমি জাস্ট বাল্কে এলিমেন্টাল প্রোফাইল পাচ্ছি, ওই জন্য এক্সআরএফ এ পারবো না, বাট ইয়াতে কেন পারবো। আমি স্পেসিফিক পাচ্ছি না কেন? স্যার কারণ হচ্ছে এক্সআরএফ ইয়াতে কি জানি বলে, যখন আমরা এক্সআরএফ করতেছি তখন হইতেছে ওটার মানে ইন্টারনাল অ্যাটমসফিয়ারে মানে হইতেছে আই থিংক, আচ্ছা আমি সেটা শিওর না, আনসারটা পুরো ইয়া হয়নি। অ্যাকচুয়ালি স্যার ওয়ান বলো তো। অ্যাকচুয়ালি স্যার আমি যখন এক্সআরএফ করব তখন আমি কিন্তু এক্সটাকে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স দিয়ে ফোকাস করতে পারবো না, কিন্তু যদি আমি এসিএম ইডিএস করি তবে এসিএম তে ইতোমধ্যে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স আছে, সেটা দিয়ে আমি একটা ফোকাস করে কয়েক ন্যানোমিটারের মতো পিন পয়েন্ট জায়গায় ফেস টু ফেস ধরে ধরে আমি আনসার হচ্ছে এটা একদম সংক্ষেপে এক লাইনে, যেটা হচ্ছে যে এক্সআরএফ এর যে ডিমটা আসবে সেটা অনেক বড় এরিয়া ধরে আসবে। কথাটা কি বুঝছো? এটা আমি এটাই বলছিলাম না, কোন একটা লোকালাইজড এরিয়াতে তুমি ফোকাস করতে পারবা না, ও যেটা বলতো। কিন্তু এসিএম ইয়াতে টিএম এ তুমি তো ফোকাস করতে পারবা বিমটাকে, এটা হচ্ছে যে কারণ। আচ্ছা এরপরে বলো, তুমি যদি সারফেস অ্যানালাইসিস করতে চাও কোন কোন টেকনিকটাকে তুমি প্রেফার করবা? কে বলবে এটা? রোল 3 বলো। রোল 3 ও তো কানেকশনের সমস্যা থাকে। রোল 3 শুনতে পাচ্ছ? কোই রেসপন্স নাই। রোল 10 মানে সারফেস যদি অ্যানালাইসিস করতে চাও, সারফেস অ্যানালাইসিস মানে কি? তুমি সারফেসে কোটিং ফেলছো, মাল্টি লেয়ার ফেলছো বা কিছু অ্যাটমিক লেয়ার ফেলছো, তাহলে কোন কোন টেকনিক তুমি প্রেফার করবা? এই এতগুলো স্পেকট্রোস্কোপি আমরা যে ডিসকাস করলাম। সিমস, এক্সপিএস, এগুলো সিমস, এক্সপিএস আর এইএস, এই তিনটা টেকনিক, তাই না? এখন তুমি যদি একটা অ্যাটমিক লেয়ার, অর্থাৎ তুমি তোমার স্যাম্পলের একটা অ্যাটমিক লেয়ার তুমি জানতে চাচ্ছ, তাহলে এক্সপিএস, এইএস, সিমস। বাকি ইডিএস ওগুলো হবে না, কারণ ওগুলো অনেক ডেপথ থেকে ইনফরমেশন আছে। এখন যদি একটা অ্যাটমিক লেয়ারের তুমি কম্পোজিশন জানতে চাচ্ছ, একটা বা কি আছে সেটা জানতে চাচ্ছ, তাহলে তুমি এক্সপিএস, এইএস এবং সিমস এগুলো, এটা এই তিনটার ভিতর কোনটাকে প্রেফার করবা? স্যার সিমস মেবি, শিওর না। রোল 1 কোনটা? আমার মনে হয় সিমসে যাওয়া উচিত, কারণ সিমসে আমি আয়ন গান দিয়ে একদম লেয়ার বাই লেয়ার আয়ন মিলিং করে তুলে আনতে পারি। মনে হয় না এটা সিমসই যেতে হবে, কারণ অ্যাটমিক লেয়ার সিমস ছাড়া অন্যগুলা করতে করা যাবে না। অন্যগুলা দেখা যায় 2-3 অ্যাটমিক লেয়ার চলে আসবে। কথা বুঝো নাই? বুঝছো কিনা? স্যার এটা সিমসই হবে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে অ্যাংস্ট্রম লেভেল হবে, মানে তোমার অ্যাটমিক যে রেডিয়াস সেটা অ্যাংস্ট্রম লেভেল থাকে না, এটা সিমসই সমান। আচ্ছা তুমি যদি হাইড্রোজেন ডিটেক্ট করতে চাও, তোমার স্যাম্পলে ধরো হাইড্রোজেন হাইড্রেট ফর্মে আছে, কোটিং ফেলছো, সেক্ষেত্রে কোন টেকনিকটা তুমি ইউজ করবা? এক্সপিএস করবা, ইএস করবা, না ইয়া করবা, সিমস করবা? সারফেসের বাল্কে না, কোনটা করবা? রোল 1 বলবো। তোমরা কেউ পারবা না? বলো। সিমসেই যেতে হবে, কারণ এক্সপিএস এবং এইএস এ হাইড্রোজেন পর্যন্ত নামতে পারবে না, একদম সবচেয়ে নিচে নামলে বেরিলিয়াম পর্যন্ত নামতে পারে, কিন্তু এর নিচে না। তাই আমাকে সিমসেই যেতে হবে হাইড্রোজেন ডিটেক্ট করতে গেলে। ঠিক আছে, বুঝছো কিনা সবাই? এই সবাই ক্লিয়ার হচ্ছ? শুনছো? আচ্ছা এক্সআরএফ ইডিএস কি পারা যাবে? এক্সআরএফ ইডিএস এ করতে গেলে তো স্যার লেয়ার্ড মাইক্রোস্ট্রাকচার প্রায় কয়েকশো অ্যাংস্ট্রম বড় ক্রিস্টাল সিনথেসিস করতে হবে ক্রিস্টাল ডিটেক্টরের মাধ্যমে। ওখানে তো তোমার ন্যানোমিটার স্কেলে চলে যাবে, তাই না? ওইটা তো সম্ভবই না, এটা একটা। আচ্ছা এরপরে আসো, ডেপথ প্রোফাইলিং জানতে গেলে কোন কোন, অর্থাৎ তুমি যে এই মাল্টি লেয়ার যদি তুমি ডিপোজিট ফেলো একটা
স্টেটের উপর। এখন কোন লেয়ারে কি পরিমাণে ডিপোজিট করছে এটাকে আমরা ডেপথ প্রোফাইলিং বলি। ডেপথ প্রোফাইলিংটা কোন কোন টেকনিকে করা যায়? স্যার এক্সপিএস আর এইএস। এক্সপিএস এইএস আর কোনটা করা যায় না? জি স্যার, ইয়াতেও সিমসেও করা যায়। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো তুমি যদি কম্পোজিশনাল ম্যাপিং চাও, একই স্যাম্পলের মধ্যে কয়েকটা ফেজ আছে, হ্যাঁ, তো ফেজটা তুমি জানতে যদি চাও তাহলে কম্পোজিশনাল ম্যাপিংটা কোন কোন স্পেকট্রোস্কোপি দিয়ে করা যায়? মানে স্যার ফেজের কম্পোজিশনাল ম্যাপিং তাহলে স্যার ইডিএস টা। আমি এটা বলিনি, আমি বলছিলাম যে তুমি কম্পোজিশনাল ম্যাপিং অর্থাৎ তোমার কম্পোজিশনাল যেই তোমার ভেরিয়েশন দেখাবে এই একটা স্যাম্পলের সারফেসে বা স্যাম্পলের মধ্যে, সেটা কোন কোন টেকনিক তুমি করতে পারো? আমার প্রশ্নটা বুঝো নাই। কম্পোজিশনাল ম্যাপিং ক্লিয়ার হচ্ছে কিনা এটা তো অনেকবার বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সিমস দিয়ে করা যাবে, মানে সারফেসে ডেফিনেটলি সিমস দিয়ে করা যাবে। আর কোনটা দিয়ে করা যাবে না? এসিএম ইডিএস। হ্যাঁ, এসিএম ইডিএস দিয়ে সেটা দিয়ে করা যাবে। তারপর অজে দিয়ে করা যাবে না? অজে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি করার চান্স আছে, কিন্তু যদি খুব ভেতরে ঢুকে যায় অজে তাহলে দিয়ে করা যাবে। অজে দিয়ে সুন্দর করা যাবে, এক্সপিএস দিয়ে করা যাবে না। এক্সপিএস দিয়ে রেজোলিউশনটা ভালো হয় না। কথা কি বুঝছো কিনা? জি স্যার। সিমস দিয়ে পারবা, অজি দিয়ে করতে পারবা, তারপর হচ্ছে ইডিএস ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে করতে পারবা, কিন্তু এক্সআরএফ এর ইডিএস দিয়ে করতে পারবা না, তাই না? বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে মোটামুটি আমি আজকে যেটা করলাম তোমাদের যে জানার জিনিসগুলো, এই স্পেকট্রোস্কোপি এগুলাই বেসিক জানার, ফান্ডামেন্টাল, এগুলো মোটামুটি আমাদের রিভিউ হয়ে গেছে। এখন তোমাদেরকে যদি প্রবলেম দেওয়া হয়, তোমরা যে আমি স্যাম্পল এটা দিলাম, এখন তুমি কোন টেকনিক ইউজ করবে, কেন করবে, জাস্টিফাই করতে পারবা না? পারবা কিনা? চেষ্টা করবো স্যার, কিন্তু টেকনিক তো অনেকগুলো বেশি, তাই জাস্টিফিকেশনটাও একটু ক্রিটিক্যাল হবে। এখন চলে আসছে তো, আমরা তো এক লাইনে বলছি, সেখানে তো একটা এক্সপ্লেইন করে তোমরা লিখবে, কথা তো একটাই। আজকের এই জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, রিভিউ ক্লাস বলা যায়। এবং এটাই হচ্ছে যে তোমার আমরা কনক্লুশন, এটাই শেখার জিনিস। অ্যাজ এ মেটেরিয়াল সায়েন্টিস্ট বা মেটেরিয়ালস ইঞ্জিনিয়ার তোমার কাছে স্যাম্পল আসবে, এখন তোমাকে চুজ করতে হবে, এখানে আর কেউ বলার নেই। তুমি তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তুমি কোন ইকুইপমেন্টে যে তুমি অ্যানালাইসিস করবে, বুঝছো? আমাদের পড়ার এই কোর্সটা পড়ার অবজেক্টিভ হচ্ছে যে কোন একটা যে চুজ করা, তোমার মেটেরিয়ালস আর একটা তুমি কিভাবে অ্যানালাইসিস করবে রেজাল্ট। ঠিক আছে, আজকে আমরা ক্লাস শেষ করি এখানে। আর অ্যাবসেন্ট কে আছে? স্যার একটু বলি রোলগুলা প্রথম থেকে। বলো। স্যার রোল 4 মানে স্যার পার্মানেন্ট অ্যাবসেন্ট গুলো বাদ দিলে আর কি। পার্মানেন্ট অ্যাবসেন্ট, হ্যাঁ পার্মানেন্ট গুলো বাদ দাও। আচ্ছা স্যার, তো রোল 4, রোল 9, রোল 12, আচ্ছা 14 তো বাদ, 18, 18, তারপর হচ্ছে আচ্ছা 19 আছে। রোল 4, 9, 12, 18 তারপর স্যার 26 পার্মানেন্ট অ্যাবসেন্ট, 26, 39 স্যার, 39 জি স্যার, 39, 45 জি স্যার, এই কয়জন। আর হচ্ছে ওল্ড ব্যাচ থেকে আসে হচ্ছে 13-11-020 আর 13-11-029 আছে। ওল্ড ব্যাচের আছে 13-20 প্রেজেন্ট, তাই না? জি স্যার, 13-20 আর 13-29। 13-29 ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানে শেষ করি। আর শোনো, তোমাদের একটা ক্লাস টেস্টের ডেট দিবা এসিএম টিএম এর উপর।